যে কোনো মূল্যে প্রতিশ্রুতি বাস্তবায়ন, ফ্যামিলি কার্ড চালু করে বললেন প্রধানমন্ত্রী। ধৈর্যের সঙ্গে ইরান যুদ্ধ ও সংকট মোকাবেলার আহ্বান। আগামী 5 বছরের মধ্যে ইনশাআল্লাহ পর্যায়ক্রমিকভাবে সকলের কাছে আমরা এই ফ্যামিলি কার্ড নিয়ে যেতে সক্ষম হব। এখন আমি একটু ওষুধপত্র খাইতে পারবো। আমি তো টাকা পাইছি, মেসেজ পাইছি। ফ্যামিলি কার্ড পেয়ে উচ্ছ্বসিত 13 জেলার উপকারভোগীরা। হয়রানি ছাড়াই নারীদের মোবাইলে জমা হচ্ছে 2500 টাকা। ভয়ানক অন্ধকার রাত পার করল ইরান। আবারও স্কুল, সামরিক স্থাপনায় বোমা বর্ষণ। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা তেহরানের। ট্রাম্পের যুদ্ধ বন্ধের ইঙ্গিতে তেলের বিশ্ববাজারে প্রভাব। ভারত থেকে দেশে ঢুকছে ডিজেল। মোটরসাইকেলে জ্বালানির সীমা এখন 5 লিটার। জ্বালানি এবং বিদ্যুৎ নিয়ে সাম্প্রতিক অতীতেও কোনো সংকট ছিল না, এই মুহূর্তে কোনো সংকট নেই আল্লাহর রহমতে। সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষের অভিযোগ তদন্ত হবে, জানালেন চিফ প্রসিকিউটর। হেফাজতে নেওয়া হয়েছে ফয়েজে করিমের মামলার নথি। চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে মিলেছে দেশি বিদেশি 50টি অস্ত্র, গুলি ও সরঞ্জাম। বিস্ফোরক আইনে 3 মামলা। অভিযান সফল বলছে পুলিশ। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। যে কোনো মূল্যে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। বিএনপি জবাবদিহিতে বিশ্বাস করে বলেই দায়িত্ব নেয়ার 1 মাসের মধ্যেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে সরকার। দুপুরে রাজধানীর কড়াইলে পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করে একথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মধ্যপ্রাচ্য সহ বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় কিছু ক্ষেত্রে সময় লাগলেও ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান তিনি। 5 বছরের মধ্যে 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তারেক রহমান। জনসাধারণের কাছে এই সাধারণ মানুষগুলো ভোটেই নির্বাচিত প্রধানমন্ত্রী ছুটে ছুটে আসলেন। হাত নেড়ে শুভেচ্ছা জানিয়ে হাস্যোজ্জ্বল মুখে যেন হতদরিদ্র মুখগুলোর সামনে সেই প্রতিশ্রুতি পূরণের সাহস নিয়ে দাঁড়ালেন। প্রাথমিকভাবে দেশের 13টি জেলার 15টি ওয়ার্ডের প্রায় 37,567 জনের হাতে এই ফ্যামিলি কার্ড সেবা পৌঁছানোর উদ্বোধন করলেন তিনি। নিজ সংসদীয় এলাকার করাইল বস্তি সংলগ্ন টিএনটি খেলার মাঠে করাইল, সাততলা ও ভাসানটেক 3 বস্তির 15,000 সুবিধাভোগীর মধ্যে 17 নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন। ফ্যামিলি কার্ড, যেটি কেবল একটি কার্ড নয় কিংবা 2,500 থেকে 3,000 টাকার আর্থিক নিশ্চয়তা নয়, বরং পরিবারের দরিদ্র পরিবারের গৃহকর্ত্রীকে ক্ষমতায়ন নিশ্চিত করার মধ্য দিয়ে স্বাবলম্বী করে তোলার এক অনন্য উদ্যোগও বটে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন পূর্ব সময়ে দেশের পথে প্রান্তরে সেই উদ্যোগের কথাই প্রতিশ্রুতি আকারে তুলে ধরেছিলেন। নির্বাচনী ইশতেহারেও উল্লেখ ছিল তার। ক্ষমতা গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান তা দ্রুত সময়ে বাস্তবায়নের রূপ দিলেন। গভর্নমেন্ট টু পারসন G2P পদ্ধতিতে দেশজুড়ে ফ্যামিলি কার্ড প্রাপ্তদের হাতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে 2,500 টাকার অর্থ সহায়তা দেওয়ার উদ্বোধনও করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যে ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে দেশের নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী। বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। বর্তমান সরকার গঠনের আগেই পরিকল্পনা গ্রহণ করেছে কিভাবে নারীদেরকে আমরা ক্ষমতায়ন করব, অর্থনৈতিকভাবে সচ্ছল করে গড়ে তুলব, এবং তারই অংশ হিসাবে আজকে এই ফ্যামিলি কার্ড আমরা সমগ্র বাংলাদেশে পর্যায়ক্রমিকভাবে ইন্ট্রোডিউস শুরু করলাম। আজকে আমরা আগামী 5 বছরের মধ্যে 4 কোটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, আগামী মাসের মধ্যেই বহু কৃষকের কাছে তুলে দেওয়া হবে কৃষক কার্ডও। সেই 4 কোটি পরিবারের যারা নারী প্রধান,
তাদের কাছে আগামী 5 বছরের মধ্যে ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে সকলের কাছে আমরা এই ফ্যামিলি কার্ড নিয়ে যেতে সক্ষম হব। আগামী মাসের ভেতরে আমরা বহু কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হব ইনশাল্লাহ। যে প্রতিশ্রুতি পূরণের মাধ্যমে দেশ ও জনগণের ভাগ্যের উন্নয়ন ঘটবে, ধীরে ধীরে তা পূরণের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। তবে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় সকলকে ধৈর্য ধারণের আহ্বানও জানান তিনি। আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম, আমরা অবশ্যই আমাদের প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র আমরা অবস্থান পরিবর্তন করব না। হয়তো সমসাময়িক বৈশ্বিক পরিস্থিতির কারণে কিছু কিছু ক্ষেত্রে সময় বেশি লাগতে পারে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য। সেজন্যই আজকে আমি সকলকে অনুরোধ করব যে আসুন আমরা ধৈর্যের সাথে সমগ্র পরিস্থিতি মোকাবেলা করি, আমরা ধৈর্যের সাথে সুন্দরভাবে আমাদের এই দেশটিকে গড়ে তুলি। মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, কূটনীতিকদের উপস্থিতিতে ফ্যামিলি কার্ডের এই আনুষ্ঠানিক উদ্বোধনে প্রধানমন্ত্রী বলেন, দায়িত্বশীল সরকারের ভূমিকা পালন করতে চায় তাঁর সরকার। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। কারো কাছে ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি ছিল কেবলই নির্বাচনী অঙ্গীকার, কারো কাছে রাজনৈতিক বন্দোবস্ত। কেউ কেউ মনে করেছিলেন কার্ডের নামে হবে অতীতের মতো হয়রানি, কিন্তু প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণ প্রতিশ্রুতি রক্ষার দৃষ্টান্ত। প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত নারীদের হাতে প্রতীকী ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে করাইল, সাততলা ও ভাসানটেক বস্তির প্রায় 15,000 নারীর মোবাইল ব্যাংকে চলে যায় 2,500 টাকা করে, যা তাদের কাছে স্বপ্নের মতো। মুঠোফোনের মেসেজে টুংটাং শব্দ, মুহূর্তে যেন তৈরি হয় আনন্দ ঘন পরিবেশ, মুখে উচ্ছ্বাস আর চোখ যেন বিস্মিত। এত সহজেও রাষ্ট্রীয় সহযোগিতা পাওয়া যায়। করাইল বস্তির হতদরিদ্র প্রবীণ নারীদের মঙ্গলবার দিনটা কেটেছে এমন প্রতিশ্রুতি পূরণে। প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধনের পরপরই নিবন্ধনকৃত নারীদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে জমা হয় 2,500 টাকা। ওনার কথা উনি ঠিক রাখছে, আশা করি ইনশাল্লাহ সামনের দিনও ভালোই যাবে, উনি কথা ঠিক রাখবে। ঘর পড়ছে, খাট খুচুকা সবকিছুই পড়ছে, 2500 টাকা পাই তো আমরা অনেক কিছু। ছেলে লেখাপড়া করাই, ওইটার হয়তো বা ফিস দিতে পারবো বা ভালো ছেলের টিফিন খাওয়াইতে পারবো। নির্বাচনী প্রচারে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যখন ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়েছিল, তখন রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে বিদ্রূপ করেন প্রতিপক্ষ সহ অনেকেই। কিন্তু সব অবিশ্বাস আর ধোঁয়াশা দূর হলো। না না না, টাকা পয়সা নেয়নি ভাই, শুধু এমনি আইডি কার্ডের ফটোকপি নিছে আমার আম্মার, আমার তারপর আমার স্বামীর আর আমার ছেলের জন্ম নিবন্ধনের কাগজ, আমার ছবি 1 কপি। জীবনের প্রথম কোনো কাট মাট কোনো এসন মেশন জীবনে পাইনি, জীবনের প্রথম মূল্যমান পাইছি, এটা তো পাওয়াতে আমরা খুশি। আমরা জীবনে কল্পনা করি না এই কার্ডটা আমাদের হাতে পাবো, আমরা এই কার্ডটা পাইছি একটা স্বপ্নের মতন। উদ্বোধনী অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন জানালেন, আগামীতে 95টি সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে একটি সমন্বিত ব্যবস্থায় আনা হবে। সবাই পাবে, কোনো এলাকায় কোনো মানুষকে চিহ্নিত করা হবে না তার রাজনৈতিক বিশ্বাস বা ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে। সে বাংলাদেশের নাগরিক, এটি তার পরিচয়। প্রায় 95টি সোশ্যাল সেফটি নেটের প্রোগ্রাম রয়েছে। আমরা ধীরে ধীরে প্রত্যেকটি প্রোগ্রামকে একটি ইন্টিগ্রেটেড সিস্টেমের মধ্যে আনব। এই পাইলট প্রকল্প চলবে 3 মাস। এরপর ধাপে ধাপে সারা দেশে চালু হবে ফ্যামিলি কার্ড। নির্বাচন আগে সকল জনসভায় তারেক রহমান একটি বিষয় বেশ গুরুত্ব দিয়ে বলেছিলেন, তার দল বিএনপি জনগণের সামনে যেই প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় গেলে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করে। সেই ঐতিহাসিক ঐতিহ্য অক্ষুণ্ণ রাখলেন তারেক রহমান নিজেও। বললেন, শুধু ফ্যামিলি কার্ড নয়, পাশাপাশি নির্বাচন আগে দেওয়া সকল প্রতিশ্রুতি তিনি ধাপে ধাপে বাস্তবায়ন করবেন। আরফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। দেশের হতদরিদ্র নারীদের উন্নয়নে চালু হলো ফ্যামিলি কার্ড। প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন। একই সাথে দেশের আরও 12 জেলায় পাইলটিং কর্মসূচির আওতায় দেওয়া হয়েছে ফ্যামিলি কার্ড। এতে উচ্ছ্বসিত সুবিধাভোগী নারীরা। ঠাকুরগাঁও সদরের বাসিন্দা গোলাপী রানী একমাত্র সন্তানকে হারিয়েছেন বছর 3 আগে। ভ্যানচালক স্বামী আর 2 নাতিকে নিয়ে সংসার। বাড়ি বাড়ি কাজ করেন তিনি। হতদরিদ্র এই নারীর কাছে ফ্যামিলি কার্ডের 2,500 টাকা যেন সোনার হরিণ। কাজ পালে খাই, না পালে খাই না, এইভাবে দিন কাটি। আমার বড় খুব অভাব। ফ্যামিলি কার্ড দিয়ে যদি আমাদের টাকা পাই, তাহলে আমাদের সংসার
কিছু রাখা যাবে। প্রথম ধাপে 37,567টি পরিবারের হাতে ফ্যামিলি কার্ডের সেবা পৌঁছানোর উদ্যোগ নিয়েছে সরকার। ঠাকুরগাঁওয়ে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সরকারের বহুমুখী পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। হতাশ হবেন না, হঠাৎ করে ওয়ে কেন পালে মুই কেন পানুনি, এটা ধৈর্য ধরেন, আপনিও পাবেন, একটু ধৈর্য ধরেন। চট্টগ্রামে পাইলটিং কর্মসূচির উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, সরকার গঠনের 1 মাসের মধ্যেই নির্বাচনী ওয়াদা পূরণ করেছে বিএনপি। যিনি নারী প্রধান, তাকে যদি ক্ষমতায়ন করা না যায়, তার যদি সক্ষমতা বাড়ানো না যায়, তার যদি আত্মবিশ্বাস বাড়ানো না যায়, তার যদি সামাজিক সম্মান বাড়ানো না যায়, তাহলে আগামীর বাংলাদেশ গড়তে পারবো না আমরা। খুলনা সিটি কর্পোরেশনের 4,158 জন নারীকে ফ্যামিলি কার্ড দেয়া হয়েছে। এ সময় বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো পুনরায় চালুর আশ্বাস দেন খুলনা 3 আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল। বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডে উদ্বোধন হয় ফ্যামিলি কার্ড কর্মসূচির। প্রথম ধাপে জেলায় 496টি ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। 22 দিনের মাথায় বা 23 দিনের মাথা আমাকে সরকার আমাকে তাকাইলো। আমরা খুব অসহায়, উপর আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ তারে সুখী সমাধান দাও। আমার ছেলের আয় দিয়ে টাকা পয়সা দিয়ে খাইতেছিলাম, ওই যে পায়ে ব্যথা, প্রেসারের রোগ, ওষুধ খাইতে পারতাম না। এখন আমি একটু ওষুধপত্র খাইতে পারবো। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌর এলাকার 79 জন নারীকে ফ্যামিলি কার্ড দেয়া হয়েছে। কর্মসূচি উদ্বোধন করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি। ভোলার চরফ্যাশনে ফ্যামিলি কার্ড পেয়েছে হতদরিদ্র ও নিম্নবিত্ত 288টি পরিবার। কিশোরগঞ্জের ভৈরবে শিমুলকান্দি ইউনিয়নের 1010টি পরিবারকে কার্ডের আওতায় আনা হয়েছে। রাজবাড়ীর পাংশায় হাবাসপুরের 1201টি পরিবারকে কার্ড দেয়া হয়। সরকারি এই সুবিধার আওতায় এসেছে সুনামগঞ্জের কুলঞ্জ ইউনিয়নের 697টি পরিবার। বান্দরবানে 8 শতাধিক পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। প্রথম ধাপে 1097টি পরিবার পাবে কার্ড। সাবরিনা লিজা, যমুনা নিউজ। যুদ্ধ শুরুর পর সবচেয়ে ভয়াবহ রাতগুলোর একটি পার করল ইরান। সোমবার রাজধানী তেহরানের বিভিন্ন এলাকায় রাতভর শোনা গেছে একের পর এক বিকট বিস্ফোরণের আওয়াজ। মঙ্গলবারও ইরান জুড়ে অব্যাহত যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা। দাবি, টার্গেট করা হয়েছে নতুন নতুন মিসাইল, ড্রোন লঞ্চার ও বিভিন্ন সামরিক স্থাপনাকে। আরও একটি স্কুল সহ বিভিন্ন বেসামরিক স্থাপনায় বোমা বর্ষণের অভিযোগ তুলেছে তেহরান। 10 দিন পেরিয়ে 11তম দিনে গড়িয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ। সময়ের সাথে সাথে ইরান জুড়ে হামলার মাত্রা আরও বাড়িয়েই চলেছে যৌথ বাহিনী। সোমবার রাতভর তেহরান জুড়ে চলেছে অনবরত বোমাবর্ষণ। মঙ্গলবারও বিরামহীন হামলা অব্যাহত রেখেছে আইডিএফ ও মার্কিন বাহিনী। দুদেশেরই দাবি, তাদের লক্ষ্য ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা। মুহুর্মুহু বিস্ফোরণে রাজধানীর পশ্চিমাঞ্চলীয় কারাচ শহর হয়ে পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন। এলাকাটিতে যৌথ বাহিনীর হামলায় টার্গেট হয়েছে বিপ্লবী গার্ড, আইআরজিসির কমান্ড সেন্টার ও কার্যালয়। কুদস ফোর্সের একটি কমান্ড সেন্টার ধ্বংসের দাবিও করেছে ইসরায়েল। ইস্পাহানে টার্গেট হয়েছে মিসাইল তৈরির কারখানা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সিরাজ শহরেও আক্রান্ত হয়েছে সামরিক স্থাপনা। নাজারাবাদ, আন্দিশে ও শাহরিয়ারে হামলার শিকার হয়েছে বাসিস ফোর্স ও বিপ্লবী গার্ডের ঘাঁটি। আহভাস ও সিস্তান বালুচিস্তানেও পাওয়া গেছে বিস্ফোরণের আওয়াজ। ওয়াশিংটন জানিয়েছে গত 10 দিনে ইরানের 5000 স্থাপনায় হামলা চালিয়েছে তারা। ধ্বংস কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে তেহরানের নৌবাহিনীর 50টির বেশি জাহাজ। বেসামরিক স্থাপনাতেও নির্বিচার বোমাবর্ষণের অভিযোগ তুলেছে ইরান। দাবি, নতুন করে খোমেইন শহরে আরও একটি স্কুলে হয়েছে হামলা। ইস্পাহানে সরকারপন্থীদের সমাবেশ চলাকালীন কাছাকাছি এলাকায় বিমান হামলা চালানো হয়েছে। এদিকে যুদ্ধের প্রথম দিনই মিনাবের গার্লস স্কুলে ভয়াবহ হামলায় ব্যবহার করা হয়েছিল যুক্তরাষ্ট্রের তৈরি টমাহক মিসাইল। ভিডিও ফুটেজ বিশ্লেষণে উঠে এসেছে এই তথ্য। এরপর অবশ্য এই হামলার দায় নিতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, কিছু সংখ্যক টমাহক ক্ষেপণাস্ত্র রয়েছে ইরানের কাছেও। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।
মধ্যপ্রাচ্য জুড়ে অব্যাহত রয়েছে ইরানের পাল্টা হামলা। ব্যবহার করা হচ্ছে নতুন নতুন অস্ত্র ও ভারী বিস্ফোরক। ইসরায়েল ছাড়াও রেভলিউশনারি গার্ড IRGCর ক্ষেপণাস্ত্র ড্রোন আঘাত এনেছে কুয়েত, বাহরাইন, ইরাক ও কাতারের মার্কিন সেনাদের অবস্থানে। মিসাইল ভূপাতিত করা হয় সৌদি আরব ও আমিরাতে। এখনও ওয়াশিংটনের সাথে আলোচনায় বসতে নারাজ তেহরান, জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 1 টনের ওয়ারহেড বহনকারী ইরানি ক্ষেপণাস্ত্র ছুটছে মুহুর্মুহু। যুদ্ধ শুরুর পর সোমবার 33 দফায় ইসরায়েলের মধ্য ও উত্তরাঞ্চল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা চালায় তেহরান। ব্যবহার করা হয় নতুন প্রযুক্তির মিসাইল। ইসরায়েলের রাজধানী তেল আবিব, বন্দরনগরী হাইফা সহ বেশ কিছু স্থানে আঘাত হানে এসব ক্ষেপণাস্ত্র। ক্ষতিগ্রস্ত হয় তেল আবিবের দক্ষিণে একটি স্যাটেলাইট কমিউনিকেশন সেন্টার। এদিকে IRGCর আগের দিনের হামলায় ইসরায়েলে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 2 জনে। চরম উত্তেজনার মধ্যেও সহসায় আলোচনায় বসতে রাজি নয় তেহরান। দাবি জানায়নি যুদ্ধবিরতিরও। আমি মনে করি না যুক্তরাষ্ট্রের সাথে কথা বলার বিষয়টি আবারও আলোচনার টেবিলে আসবে, কারণ আপনি জানেন তাদের সাথে আলোচনায় বসার খুব তিক্ত অভিজ্ঞতা রয়েছে আমাদের। তারা 3 দফা আলোচনা করেছে, অগ্রগতির কথাও বলেছে, এরপরও তারা হামলা করেছে। কুয়েতে ড্রোন ও মিসাইলের সমন্বয়ে হাইব্রিড হামলা চালায় রেভলিউশনারি গার্ড IRGC। টার্গেট করা হয় মার্কিন আল আদিরি ঘাঁটি। একদিনে ইরানের অন্তত 17টি ব্যালিস্টিক মিসাইল ও 6টি ড্রোন ভূপাতিতের দাবি করে কাতার। উত্তর ইরাকের ইরবিলে মার্কিন সেনাদের অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইরান। এছাড়াও স্বায়ত্তশাসিত কুর্দিস্তানে আমিরাত কনসুলেটেও চালানো হয় ড্রোন হামলা। বাগদাদ বিমানবন্দরের কাছেও হয় বিস্ফোরণ। বাহরাইনের আবাসিক এলাকায় হামলার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। তেহরানের দাবি, মানামায় আবাসিক হোটেলটিতে অবস্থান করছিল মার্কিন সেনারা। হামলায় ক্ষতিগ্রস্ত হয় ভবনটি। এছাড়াও সংযুক্ত আরব আমিরাতে ভূপাতিত করা হয় ইরানের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন। সৌদি আরবে 3 ঘন্টারও কম সময়ের ব্যবধানে ধ্বংস করা হয় IRGCর 4টি ড্রোন। অনিক রহমান, যমুনা নিউজ। ইরানে কাঙ্ক্ষিত জয়ের অনেকটাই অর্জন করে ফেলেছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ প্রায় শেষের দিকে, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, এরই মধ্যে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গেছে। আমরা ইরানের কোথায় কোথায় ড্রোন তৈরি হয় সবই এখন জানি, এবং একের পর এক সেগুলো ধ্বংস করা হচ্ছে। তাদের মিসাইল লঞ্চার 90% বেশি ধ্বংস হয়ে গেছে। ড্রোন হামলাও প্রায় পুরোপুরি কমে গেছে। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে কিছুদিন ধরেই তেলের সংকট। কোথাও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তেল পাচ্ছেন না মোটরযান চালকরা। পাম্প মালিকদের বিরুদ্ধে রয়েছে নানা অনিয়মের অভিযোগ। তবে বিকেলের দিকে কিছু স্টেশনে তেল সরবরাহ শুরু হলেই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে থাকে। এদিকে সরকারি প্রজ্ঞাপনে রাইড শেয়ারিং দাতাদের জন্য তেলের পরিমাণ বৃদ্ধি করা হলেও তাদের নেই কোনো আলাদা পরিচয়পত্র। নাহিদ হোসেনকে সাথে নিয়ে মশিউর অনিকের প্রতিবেদনে বিস্তারিত। সকাল থেকেই রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানির খোঁজে ঘুরতে থাকেন মোটরসাইকেল চালকেরা, কিন্তু বেশিরভাগ স্টেশনেই অকটেন পেট্রোলের ডিসপেন্সার বন্ধ। কোথাও আগের দিন শেষ হয়েছে মজুদ, কোথাও 2 দিন ধরে নেই সরবরাহ। আমার তৈল আসবে, তৈল আসার পর আমি ট্যাঙ্কিতে লোড করব, তারপর তৈলে প্রতিটা নজেল হাওয়া ধরা, এটা শেষ করব। তাতেও আবার আসার পরও 10-15 মিনিট প্রসেসিং আছে। তেল আছে, তেল পর্যাপ্ত পরিমাণ আছে, কিন্তু এই যে আমাদের যে ভোগান্তিটা, এটার কি? এটা তো সকাল 8:30, তাহলে তেলটা কোথায়? ভোর 4:30 ঢুকছি, সিরিয়াল দিছে। কালকে সিয়ারি খাওয়ার পরে আসছি, রাত 10টা বাজে তেল নিয়ে গেছি। তাহলে সারাটা দিনে রাস্তায় রোজা থেকে। এরই মধ্যে অভিযোগ আসে রাজধানীর আব্দুল্লাপুরে একটি ফিলিং স্টেশনে রাতের অন্ধকারে টাকার বিনিময়ে পাচার হচ্ছে জ্বালানি। তৎক্ষণাৎ ঘটনাস্থলে যমুনা টেলিভিশন। আপনি আমার সামনে কথা বলছেন যে রাত্রে আসলে আমি ফুল ট্যাঙ্কি ভরে দিব। এখন আমি আচ্ছা বলে, হ্যাঁ ফুল ট্যাঙ্কি ভরে দিব, আমি চেষ্টা করবো এই করে দেওয়ার। এটা কি ঠিক কিনা? না, এটা ঠিক না। তাহলে এই যে ধরেন আপনি বলছেনই, এটা ঠিক না। আপনি তো এটা বলছেনই, এটা কি বলা উচিত হয়েছে? না না, এটা তো ঠিক হবে না। আমি রাতের বেলা আসলে ফুল ট্যাঙ্ক করে দেওয়া না 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 উচিত হচ্ছে না। এরপর তথ্য প্রমাণ তুলে ধরলে ফিলিং স্টেশনের ম্যানেজার তার সত্যতা স্বীকার করেন। তাহলে দায়িত্ব অবহেলা টাকা
এগুলো যদি হয়ে থাকে হয়েছে, আর এখন আর হবে না, আমি এটা আশ্বস্ত করতেছি। পরবর্তীতে এরকম হবে না, যা হবার অনিয়ম যেগুলো হয়েছে এগুলো হয়েই তো গেছে। হ্যাঁ, আমি ক্ষমা প্রার্থী, এখন আর হবে না। এখন আপনাদের নিয়ম কানুন মেনে আমরা তেল দিব। নিয়ম কানুন মেনে তেল দেওয়ার আশ্বাস দিলেন, কিন্তু যেই নিয়ম তারা ভেঙে ফেলেছেন বা ভেঙেছেন সেই নিয়মের ব্যাপারে কি হবে সেটি আসলে দেখার বিষয়। পাম্পগুলোতে তেল নেই, সাধারণ মানুষরা এসে বসে আছেন সকাল 8:30 থেকে ঠিক ইফতার পর্যন্ত বসে থাকেন। কখন তেল পাবেন তার কোনো ঠিক ঠিকানা নেই। তার মাঝখানে ড্রামে করে তেল নিয়ে যাওয়া, গোপনে ট্যাঙ্ক ফুল করে তেল দেওয়া, নানা ধরনের অভিযোগ। বিকেল 3টার দিকে ধীরে ধীরে বিভিন্ন ফিলিং স্টেশনে তেল সরবরাহ শুরু হলে পরিস্থিতি বদলাতে থাকে। সরবরাহ শুরু হওয়ার পর একটি পাম্পে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে গেলে উত্তেজনার সৃষ্টি হয়। আমি তো আর অন্যায় কিছু করিনি, আমার কাছে রেকর্ড আছে, 2 লিটার রেকর্ড আমি দেখাইছি না। লিটারের নেওয়া থেকে আসলে আমাদের জন্য এখন ভালো, একটু চলতে পারবো। আর যেভাবে সে 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়ায় থেকে তেল নেওয়া 2 লিটার, এটা আমাদের জন্য অনেক কষ্টদায়ক। যমুনা টেলিভিশনকে আমার পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ, কারণ আমরা সঠিক ইনসাফ পাইছি গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী। সরকারের তরফে রাইড শেয়ারিং বাইকে 5 লিটার তেলের নতুন সীমা নির্ধারণ করা হলেও রাইডারদের পরিচয় বা চিহ্নিতকরণে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়নি, ফলে এর সুযোগ নিচ্ছেন অনেকেই। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা। পেট্রোল ও অকটেনের বেশিরভাগই দেশে উৎপাদিত হয়, এর যথেষ্ট মজুদও আছে। এরপরও মানুষ উদ্বিগ্ন হয়ে বেশি বেশি কেনায় সংকট হচ্ছে বলে মনে করে সরকার। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন, যুদ্ধের কারণে বৈশ্বিকভাবে জ্বালানি সংকট হলেও বাংলাদেশে জ্বালানির দাম বৃদ্ধির পরিকল্পনা নেই। মজুদ বাড়াতে ভারতের কাছ থেকে আরও ডিজেল সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও আফ্রিকার দেশ থেকেও জ্বালানি আমদানির চেষ্টা চলছে। বড় ধরনের মজুদ সংকট না থাকলেও জ্বালানির জন্য ফিলিং স্টেশনের দীর্ঘ লাইনের কারণে তৈরি হয়েছে উদ্বেগ। অনেকে অযৌক্তিকভাবে মজুদ করছে তেল। সচিবালয়ে জ্বালানি সংকট নিয়ে কথা বলেছেন প্রতিমন্ত্রী। বলেন, মার্চ পর্যন্ত ডিজেলের মজুদ আছে, আমদানি করতে না হওয়ায় পেট্রোল ও অকটেন নিয়ে কোনো সংকট নেই। এপ্রিল ও মে মাসে সরবরাহ ঠিক রাখতে আফ্রিকা ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে। ভারতের কাছ থেকে চাওয়া হয়েছে আরও বেশি ডিজেল সহায়তা। 15,000 টন ভারতের থেকে আসবার কথা। আমরা তাদেরকে অনানুষ্ঠানিকভাবে অনুরোধ করেছি সুযোগ থাকলে যেন তারা এই সরবরাহটা বাড়াবার চেষ্টা করেন। আমরা এখন এই তেলের জন্য বিকল্প উৎস হিসেবে আফ্রিকান কান্ট্রির সাথে আমরা কথা বলছি, আমরা ইউএসের সাথে আমরা কথা বলছি। জ্বালানি সংকট না থাকলে কেনার সীমা বেঁধে দেওয়া হলো কেন, এমন প্রশ্নের জবাবও দিয়েছেন প্রতিমন্ত্রী। অকটেন এবং পেট্রোলে তো কার্যত কোনো সংকট নেই। আপনারা জানেন, পেট্রোল কার্যত পুরোটাই আমরা বাংলাদেশেই আমরা নিজেরা উৎপাদন করি, আমরা পরিশোধন করি। কোনো যৌক্তিক কারণ ছাড়াই উৎকণ্ঠা থেকে, উদ্বেগ থেকে তারা এই সংকটটা তৈরি হয়েছে। জ্বালানি এবং বিদ্যুৎ নিয়ে সাম্প্রতিক অতীতেও কোনো সংকট ছিল না, এই মুহূর্তে কোনো সংকট নেই আল্লাহর রহমতে। প্রতিমন্ত্রী জানান, বিশ্ববাজারে জ্বালানির দামের ঊর্ধ্বগতি থাকলেও দেশে দাম বাড়াবে না সরকার। আমরা আপাতত জ্বালানি কিংবা বিদ্যুতের দাম বাড়াবার চিন্তা করছি না। জ্বালানি খাতের উন্নয়নে বিদ্যুৎ মন্ত্রীর সাথে সচিবালয়ে বৈঠক করেছেন চীনা রাষ্ট্রদূত। এক্ষেত্রে চীন পাশে থাকবে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত। জ্বালানি ও বিদ্যুৎ খাতে সহযোগিতা নিয়ে কথা হয়েছে। এনার্জি, বিশেষ করে গ্রিন এনার্জি, থার্মাল পাওয়ার ও সোলারে বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। মধ্যপ্রাচ্যে সংকটের প্রেক্ষিতে যেসব কমন চ্যালেঞ্জ তৈরি হয়েছে সেগুলো মোকাবেলায় কিভাবে একসাথে কাজ করা যায় সেটি নিয়ে কথা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের চাহিদা মতো কূটনীতিকদের জ্বালানি তেল দেওয়ার সীমা তুলে দিচ্ছে মন্ত্রণালয়। রাইড শেয়ার করা মোটরসাইকেলে 2 লিটার থেকে বাড়িয়ে 5 লিটার তেল দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। মামলা থেকে নাম বাদ দেওয়ার কথা বলে আসামির পরিবারের কাছ থেকে কোটি টাকা ঘুষ চাওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য পদত্যাগী প্রসিকিউটর সাইমুম রেজার কাছে থাকা মামলার নথি হেফাজতে নিয়েছে প্রসিকিউশন। নতুন চিফ প্রসিকিউটর জানিয়েছেন, ট্রাইব্যুনালের অতীতের সকল কার্যক্রম যাচাই বাছাই করা হবে। যদিও অভিযুক্ত সাইমুম রেজা ঘুষ চাওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন, তবে চিফ প্রসিকিউটর জানান তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আমি কি আসলে আপনাদের থেকে কোনো পার্ট পেমেন্ট চাবো কিনা, না একবারই পরে যাবো, কোনটা ওয়াইজ হয়, কোনটা হলে বেটার? এগুলো কাজ হয়ে যাওয়ার পর হলে বেটার হয় না?
এই কথোপকথনের দিন সকালেই জুলাই হত্যা মামলার আসামি চট্টগ্রামের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীর চিকিৎসার জন্য আবেদন করা হয়। ট্রাইব্যুনালের প্রসিকিউটরের সঙ্গে ফজলে করিমের পরিবারের এক সদস্যের সাথে তার এই কথাবার্তা হয় গেল বছরের 11 ডিসেম্বর। বিষয়টি জানাজানি হলে ওই মামলা থেকে তাকে সরিয়ে দেওয়া হয়, তবে আর কোনো ব্যবস্থা নেয়নি সে সময়ের চিফ প্রসিকিউটর। সম্প্রতি নতুন চিফ প্রসিকিউটর দায়িত্ব নেওয়ার পর ফজলে করিমের সাবেক স্ত্রী, একই সঙ্গে যিনি তার আইনজীবী, তার সাথে আবার কথা বলেন ওই প্রসিকিউটর। এবার মামলা থেকে নাম বাদ দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে এমন প্রস্তাব দিয়ে চান 1 কোটি টাকা। বলছিলাম যে যদি আলটিমেটলি একটা ব্যবস্থা করা যায় তাহলে সব মিলে মানে আমার একটা যেহেতু ওনার ব্যাপারে আমার একটা এক্সপেকটেশন থাকবে যে এক এক্সপেকটেশন থাকবে। এসব কথোপকথনের বিষয়ে প্রসিকিউশন ও আইন মন্ত্রণালয়ে গড়ালে গত সোমবার পদত্যাগ করেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। ফজলে করিম চৌধুরীর পরিবার অবশ্য বলছে তারা কোনো ঘুষ দেননি। ঘুষ চাওয়ার বিষয়ে আগের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে জানিয়েছিলেন তারা। তাজুল ইসলামের সঙ্গে এই বিষয়ে কথা বলতে একাধিকবার যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি তাকে। ঘুষ চাওয়ার এই কথোপকথন নিজের নয় বলে এখনও দাবি করে যাচ্ছেন সাইমুম রেজা তালুকদার। না, হয় নাই। আপনি আমার সবকিছু চেক করতে পারেন। আমি আমার কাছে কোনো টাকা পয়সাও নাই। ফরেনসিক ল্যাবে যদি ওনারা প্রমাণ পেয়ে থাকে, ওনারা যদি মনে করে আইনি ব্যবস্থা নিবে, তখন সেটা আইনিভাবে আমি মোকাবেলা করব। এমন পরিস্থিতিতে সকল প্রসিকিউটরদের নিয়ে বৈঠক করেছেন নতুন চিফ প্রসিকিউটর। সাংবাদিকদের জানান, সাইমুম রেজার দায়িত্বে থাকা বেশ কিছু মামলার নথি হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেবে প্রসিকিউশন। এটা নিশ্চয়ই আমরা যাচাই বাছাই করে দেখব। যদি তার বিন্দুতম কোনো সত্যতা থাকে, আইন অনুযায়ী যতটুকুন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা নেওয়া। চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে একটা আভ্যন্তরীণ তদন্ত আমরা করব। শুধু তাই না, আমি আরেকটা কথা বলি, এই পার্টিকুলার বিষয়ে তো তদন্ত করবই। আমি 5 আগস্টের পরে আমাদের এই ট্রাইব্যুনাল গঠন হওয়ার পরে আমি সমস্ত বিষয় আমি আমার আভ্যন্তরীণ একটা কমিটি গঠন করে আমি সবটাই তদন্ত করে দেখব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অতীতের সব কার্যক্রম যাচাই বাছাই করার সিদ্ধান্ত নিয়েছে নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এইরকম যদি কোনো বিষয় হয় তাহলে তো অবশ্যই আমাদের ট্রাইব্যুনাল নিয়ে প্রশ্ন উঠে, আমাদের ইমেজ সংকট হয়। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামের সন্ত্রাসের অভয়ারণ্য জঙ্গল সলিমপুরে স্মরণকালের সবচেয়ে বড় অভিযানে মিলেছে দেশি বিদেশি 50টি অস্ত্র, গুলি ও সরঞ্জাম। গ্রেপ্তার হয়েছে 22 জন, মামলা হয়েছে 3টি, বসেছে 2টি অস্থায়ী ক্যাম্প। সোমবার দিনভর জঙ্গল সলিমপুরে চালানো হয় স্মরণকালের সবচেয়ে বড় যৌথ অভিযান। প্রায় 3,500 সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি সদস্যের এই অভিযানের সময় উপরে ছিল হেলিকপ্টার ও ড্রোন, নিচে ডগ স্কোয়াড। অভিযানের সময় 22 জনকে গ্রেফতার করা হলেও অস্ত্র উদ্ধারের বিষয়ে জানানো হলো একদিন পর সংবাদ সম্মেলনে। উদ্ধার হয় দেশি বিদেশি 50টি অস্ত্র, গুলি, 18টি সিসি ক্যামেরা, অস্ত্র তৈরির সরঞ্জাম। তবে সন্ত্রাস, দখলবাজি ও চাঁদাবাজির মূল নিয়ন্ত্রক ইয়াসিন ও রোকন ধরা পড়েনি। যে কয়জনকে অ্যারেস্ট দেখেছেন, এই অ্যারেস্টগুলো কিন্তু আমরা বিভিন্ন দিক থেকে 4 দিক থেকে ঢুকেছি। এদেরকে সহজে অ্যারেস্ট করা যায়নি। পাহাড়ের উপরে দৌড়ে দৌড়ে তাদেরকে পালাচ্ছিল, সেখান থেকে অ্যারেস্ট করা হয়েছে। আর যারা পালিয়ে গিয়েছে তারা অপরাধী কনফার্ম। প্রথম ধাপের যৌথ অভিযানের পর জঙ্গল সলিমপুরে 2টি অস্থায়ী ক্যাম্পে দায়িত্ব পালন করছে পুলিশ ও র্যাবের 300 সদস্য। অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে 3টি। যেহেতু আমরা সেখানে আমাদের ডমিনেশন আমরা স্টাবলিশ করতে পেরেছি, আমরা সেখানে যেতে পেরেছি, আমরা আশা করছি যারা বা যে সমস্ত সন্ত্রাসী বিভিন্ন সময় অপরাধ করে সেখানে লুকিয়ে থাকার প্রবণতা ছিল, সেটা তারা আর করতে পারবে না। পরবর্তী সময় আমাদের সফলতার হার বাড়বে বলে আমি আপাতত মনে করছি। 3100 একর আয়তনের জঙ্গল সলিমপুরে সব সরকারি খাস জমি দখলমুক্ত করে 2022 সালে সেখানে কেন্দ্রীয় কারাগার, স্পোর্টস ভিলেজ, ক্রিকেট স্টেডিয়াম, আইকনিক মসজিদ, সাফারি পার্ক সহ বিভিন্ন স্থাপনা নির্মাণের পরিকল্পনা হয়েছিল। আমাদের এখন সেখানে প্রকল্পগুলো বাস্তবায়ন করতে কোনো সমস্যা পেতে হবে না। ফলে সেগুলো এখন ক্রমান্বয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে আমরা অলরেডি যোগাযোগ করা শুরু করেছি, তাদের মাধ্যমে এই জিনিসগুলো বাস্তবায়িত হবে। গত 19 জানুয়ারি জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে সন্ত্রাসী হামলায় নিহত হন র্যাবের ডিএডি মোতালেব, আহত হন 4 জন। এর আগে হামলার শিকার হন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, সাংবাদিক সহ অনেকে।
জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। দরজায় কড়া নাড়ছে ঈদ। নতুন জামা জুতোর সাথে মিল রেখে মানানসই ও টেকসই ঘড়ির খোঁজে ক্রেতারা। শুধু সময় দেখা নয়, ফ্যাশন আইটেম হিসেবেও বাড়ছে ঘড়ির কদর। নগরীর বড় শপিং মল, বিপণী বিতান, এমনকি ফুটপাতেও মিলছে বাহারি ডিজাইন আর মানের ঘড়ি। বছর ঘুরে আবারও এসেছে ঈদ উল ফিতর। গত কয়েক বছরের মতো এবারও ফ্যাশন ট্রেন্ডে দেখা যাচ্ছে হাত ঘড়ির উপস্থিতি। নারী পুরুষের পোশাকের সাথে মানানসই ঘড়ি হয়ে উঠেছে উৎসবের অন্যতম অনুষঙ্গ। পছন্দের ব্র্যান্ডের ঘড়ি কিনতে যমুনা ফিউচার পার্ক সহ রাজধানীর বড় শপিং মলে ছুটছেন ফ্যাশন সচেতনরা। পুরনো ডায়াল থেকে হালের স্মার্ট ওয়াচ, যে যার সাধ্যমতো কিনছেন তারা। সারাদিন বাইরে থাকা হয়, তো অনেকভাবেই ড্যামেজ হতে পারে। একটা ভালো ঘড়ি থাকলে একটা মাথায় চিন্তা থাকে না যে আচ্ছা ঘড়ির টাইমটাও ঠিক থাকবে, ব্যাটারি রান আউট হওয়ার কোনো চিন্তা নেই। 2000 টাকা থেকে শুরু করে 10 লাখ টাকায় মিলছে অত্যাধুনিক সব রিস্ট ওয়াচ। সব শ্রেণীর কাস্টমারের জন্য ঘড়ি আসলে অ্যাভেলেবেল আছে। সেটা 2000 থেকে শুরু করে সর্বোচ্চ ধরেন 10 লাখ 14,000 পর্যন্ত এই মুহূর্তে আমাদের কাছে আছে। সাধ্যের মধ্যে মানানসই ও টেকসই ঘড়ি কিনতে মধ্যবিত্তের পছন্দ বায়তুল মোকাররম সহ শহরের পুরনো বিপণী বিতানগুলো। কপি, ক্লোন আর ব্যতিক্রমী ডিজাইনের ঘড়ি পেতে গুনতে হবে 400 থেকে 8,000 টাকা পর্যন্ত। এখানে আসলে মিডল রেঞ্জের ঘড়িগুলি আমাদের বেশি চলে, 1000 থেকে 2000 টাকার মধ্যে এই ঘড়িগুলি ভালো চলে এবং এগুলোই আমরা বেশি সেল করতে পারতেছি এই বছর। বাজেট যাদের একটু কম, তারা কি বাদ যাবেন এই ফ্যাশন তালিকা থেকে? নিরাশ হওয়ার কোনো কারণ নেই। 200 থেকে 1200 টাকায় ঘড়ি মিলছে ফুটপাতের ভাসমান দোকানগুলোই। ঘড়ির যে মান, হ্যাঁ এটাও কাছাকাছি, কারণ আমি 2 জায়গা থেকে কেনাকাটা করি নর্মালি, রোডে থেকেও নেই, ইভেন আপনার মার্কেট থেকেও নেই, কিন্তু দাম অনেক ডিফারেন্ট, শুধু হচ্ছে প্লেসের কারণে। সব শ্রেণীর মানুষ নতুন জামা জুতোর সাথে নতুন ঘড়ি পরে ভাগাভাগি করবেন ঈদের সময়টা, এমনটাই প্রত্যাশা সবার। তানফির সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে সাবেক পৌর কাউন্সিলর মনিরুজ্জামান আক্তার হাওলাদারের সাথে এলাকার হাসান মুন্সির বিরোধ দীর্ঘদিনের। এরই জেরে সম্প্রতি হাসান মুন্সির বড় ভাই শাকিল মুন্সিকে হত্যা করা হয়। এরপর দুপক্ষ দফায় দফায় সংঘর্ষে জড়ায়। সকালে পৌর শহরের নতুন মাদারীপুর এলাকায় মনিরুজ্জামানের চাচাতো ভাই আলমগীর হাওলাদারের উপর হামলা করে হাসান মুন্সির লোকজন। কুপিয়ে হত্যা করা হয় তাকে। জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। আর এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।